পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী আজকের সাবজেক্টটা হচ্ছে অর্গানন অফ মেডিসিন। আমরা অর্গানন অফ মেডিসিন অ্যাফ্রিজম হিসাবে এতদিন আলোচনাটা করছিলাম। তা আমরা 32 অ্যাফ্রিজম অর্থাৎ অর্গানন অফ মেডিসিনের 32 সূত্র পর্যন্ত আমরা করেছিলাম আলোচনা। তা আজকে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে 33 নম্বর সূত্র, অ্যাফ্রিজম 33। তা আমরা আলোচনার আগে আমাদের যেহেতু দু একজন নতুন স্টুডেন্ট আছে সেই জন্য একটু রেফারেন্স দিয়ে শুরুটা করতে হয়, না হলে তাদের একটু বুঝতে অসুবিধা হবে। তা আমরা অর্গানন কথা শব্দটা আভিধানিক অর্থ অর্থাৎ ডিকশনারির মানেটা কি সেটা আগে জানব। অর্গাননের আভিধানিক অর্থ হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ নলেজ অর্থাৎ জ্ঞানের চাবিকাঠি। অর্গানন শব্দটার অর্থ হচ্ছে জ্ঞানের চাবিকাঠি, ইংরেজিতে যাকে বলা হয় ইনস্ট্রুমেন্ট অফ নলেজ। তা জ্ঞানের চাবিকাঠি কার জ্ঞানের চাবিকাঠি? অফ মেডিসিন, ওষুধের জ্ঞানের চাবিকাঠি। দ্যাট মিনস অর্গানন অফ মেডিসিন। অর্গানন অফ মেডিসিনের গেলে অর্থ হচ্ছে ওষুধ সম্বন্ধে যে জ্ঞানের চাবিকাঠি। আর আরো পরিষ্কার ভাবে সোজা ভাবে যদি বলতে হয়, হোমিওপ্যাথি চিকিৎসকদের একটা গাইড বই বা সংবিধান বলা যেতে পারে। হোমিওপ্যাথি চিকিৎসকরা কিভাবে চলবেন, কিভাবে ওষুধ দেবেন, কত পোটেন্সি দেবেন, কিভাবে লিমিটেশন করবেন, এই বিভিন্ন বিষয় নিয়ে তার যে গাইড বই বা সংবিধান, সেই সংবিধানটাকে বলা হয় অর্গানন অফ মেডিসিন। ধর্মীয় ভাবে যদি বলা হয় যে প্রত্যেকটা ধর্মের কিছু পবিত্র গ্রন্থ থাকে, যেমন হিন্দুদের আছে গীতা, খ্রিস্টানদের বাইবেল, মোহামেডানদের আছে কোরআন শরীফ, তারপরে ত্রিপিটক ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধর্মীয় গ্রন্থ আছে। তা হোমিওপ্যাথির একটা পবিত্র গ্রন্থ যার উপর ভিত্তি করে হোমিওপ্যাথিরা চলে, তার নাম হচ্ছে অর্গানন অফ মেডিসিন। এই অর্গানন অফ মেডিসিন স্যামুয়েল হ্যানিম্যান কিছু সূত্র আকারে তার পাবলিশটা করেছিলেন। তা আমরা গতদিন যে অ্যাফ্রিজম সূত্র মানে অ্যাফ্রিজম যেটা আমরা শুরু করেছিলাম সেটা ছিল 32 নম্বর পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। তাহলে আজকে আমরা যে আলোচনাটা করব অ্যাফ্রিজম 33। অ্যাফ্রিজম 33-তে হ্যানিম্যান কি বলেছে? ইন accordance with the fact, it is undeniably shown by all experience that the living organism is much more disposed and has a greater ability to be acted on and to have its health driven by medical power, that by morbid noxious agents and infectious miasm, or in other words, that the morbid noxious agent possess a power of the morbidity deranging man's health that is shrouded and
conditional, often very unconditional, whilst medicinal agents have an absolute unconditional power greatly superior to the former. তাহলে আমরা এটা যদি ব্যাখ্যা করি তাহলে কি বলছে, বলা হচ্ছে যে আমাদের যে শরীর, মানব শরীর, এখানে একটা অদৃশ্য শক্তি আছে। সেই শক্তিটার নাম হচ্ছে ভাইটাল ফোর্স। এই ভাইটাল ফোর্স, জীবনী শক্তি, সেই দেহ মন সমস্ত কিছু পরিচালনা করে। তা এবার হচ্ছে রোগটা কেন হয়? রোগটা হয় there is some invisible disease producing power in nature. নেচারে কিছু রোগ উৎপাদনকারী শক্তি, যেটা অদৃশ্য শক্তি, সেই শক্তি আছে। সেটা কি করে? সেই ভাইটাল ফোর্সের উপরে একটা প্রভাব বিস্তার করে। ভাইটাল ফোর্সের উপর প্রভাব বিস্তার করলে সেখানে তার ইন্টারনাল একটা ডিরেসমেন্ট হয়, আভ্যন্তরীণ একটা গোলযোগ সৃষ্টি হয়। সেই গোলযোগ সৃষ্টি হওয়ার ফলে যেটা হলো সেটা হচ্ছে ডিজিজ। তা এই যে ডিজিজ হলো তার একটা লিমিটেশন আছে। তার এই যে ডিজিজ প্রডিউশন করার যে তার একটা লিমিটেশন আছে। সেই লিমিটেশনটা এই জন্যই আছে, যেমন ধরুন এখন আমরা যে সিচুয়েশনের মধ্যে আছি, সেই সিচুয়েশনের মধ্যে থেকে আমরা লক্ষ্য করছি যে প্রচুর মানুষের কোভিড হয়েছে, অর্থাৎ করোনা 19, কোভিড-19 যেটা আমরা বলছি, সেটা হয়েছে প্রচুর মানুষের মধ্যে হয়েছে। সবাই কিন্তু মারা যাচ্ছে না, কিছু কিছু মানুষ মারা যাচ্ছে, কিছু মানুষ হয়ে যাওয়ার পরে সুস্থ হয়ে যাচ্ছে, কিছু মানুষ চিকিৎসার ফলে সুস্থ হচ্ছে, কিছু ন্যাচারালি সুস্থ হচ্ছে, আর কিছু মানুষের আদৌ হচ্ছে না। তাহলে এর পিছনে একটা কারণ আছে, অর্থাৎ এই যে ডিজিজ প্রডিউসিং পাওয়ার তার একটা লিমিটেশন আছে, আনলিমিট নয়। তাহলে এই যে ডিজিজটা হলো, এই ডিজিজটা রিকভারি হবে কিভাবে? তাহলে রিকভারি হবে যে আমরা নিউটনের থার্ড ল জানি, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া। তাহলে এটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। আর হোমিওপ্যাথি যেহেতু ইউনিভার্সাল ট্রুথ, হোমিওপ্যাথি চিরন্তন বিজ্ঞান, সেই জন্য সবসময় হোমিওপ্যাথি বিজ্ঞানকে অনুসরণ করে চলে। তা এবার হচ্ছে, যেহেতু এভরি ড্রাগ হ্যাজ ডিজিজ প্রডিউসিং পাওয়ার, তাহলে বস্তুরও কিছু রোগ সৃষ্টি করার ক্ষমতা আছে। যে বিভিন্ন ধরনের যে বস্তু, সেই বস্তু তাদের কিন্তু একটা ডিজিজ তৈরি করার ক্ষমতা আছে। কিভাবে ডিজিজটা তৈরি হয়? সেটা হচ্ছে এই বস্তুর মধ্যে সূক্ষ্ম স্তরে কিছু শক্তি থাকে, সেই শক্তির একটা স্ফুরণ বা বিস্ফোরণ যাই বলুন না কেন, তার সেটা হয়। কিভাবে সেই বস্তুর মধ্যে যে শক্তির স্ফুরণ ঘটে, সেইটা দেখা গেছে বিভিন্ন রকম ভাবে। তাকে ডাইলিউট করলে হচ্ছে, অথবা টাইট্রেশন করলে হচ্ছে গঠনের মাধ্যমে, এবং তার
ঘর্ষণের মাধ্যমে এবং টাইট্রেশন বা ডাইলিউশনের মাধ্যমে তার মধ্যে বস্তুর শক্তির একটা স্ফোরণ ঘটে। তাহলে এই যে শক্তিটা হচ্ছে, এই শক্তিটা কিন্তু আমরা কি করতে পারি, আমরা তার শক্তি বাড়াতে পারি, তার লিমিটেশনটাকে বাড়িয়ে দিতে পারি। অর্থাৎ আমরা যেটাকে আমরা হোমিওপ্যাথিক ভাষায় হোমিওপ্যাথিক ওষুধকে যে শক্তিকৃত করি, যে পোটেন্সি বাড়াই, এই পোটেন্সি বাড়িয়ে তার মধ্যে আমরা একটা মানে শক্তিকৃত করতে পারি। সেই জন্য হচ্ছে এইটা হোমিওপ্যাথিক ঔষধটা হচ্ছে তার যে পাওয়ারটা সেটা হচ্ছে আনলিমিটেড। তাহলে কি হয়, রোগটা নিরাময় হয় কিভাবে? রোগটা নিরাময় হয় সেখানেও কিন্তু বিজ্ঞানের একটা তত্ত্ব আছে। সেই তত্ত্বটা হচ্ছে when two similar forces meet together, stronger suppress the weaker. তা আমরা যখন রোগ চিকিৎসা করি, আমরা কি করি, আমাদের মোটিভটা কি, আমাদের কি করি আমরা, সেটা হচ্ছে আমরা রোগীর কাছ থেকে তার কেস হিস্ট্রি নেই, টোটালিটি অফ সিমটমস কালেক্ট করি। টোটালিটি অফ সিমটমস কালেক্ট করে আমরা সিমিলার সিমটমস দেখে আমরা ওষুধ নির্বাচন করি। ওষুধ নির্বাচন করে কি করি, আমরা একটা ধারণা করে নিই যে ডিজিজটা আছে তার কোর্সটা কতটুকু, আনুমানিক একটা কল্পনা করে আমরা তার যে স্ট্রেন্থ, ডিজিজের যে স্ট্রেন্থটা সেটা ক্যালকুলেট করে আমরা সেখানে একটা আর্টিফিশিয়াল একটা ডিজিজ তৈরি করি। কিভাবে আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করি? আমরা আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করি বাই মেডিসিনাল পাওয়ার। কারণ আমরা জানি এভরি ড্রাগ হ্যাজ ডিজিজ প্রডিউসিং পাওয়ার। তাহলে প্রত্যেকটা ওষুধেরই কিন্তু রোগ তৈরি করার ক্ষমতা আছে। এটা শুধু হোমিওপ্যাথিক ওষুধ নয়, সমস্ত ওষুধ, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, ইউনানি সমস্ত ওষুধের কিন্তু একটা ডিজিজ তৈরি করার ক্ষমতা আছে। তাই ডিজিজ তৈরি করার ক্ষমতা দিয়ে আমরা যে আর্টিফিশিয়াল ওষুধ বাই মেডিসিনাল পাওয়ার দিয়ে যে একটা ওষুধ মানে রোগ সৃষ্টি করি, সেই রোগটা কি করে, কেন আমরা একটা আর্টিফিশিয়াল রোগ তৈরি করে রোগ নিরাময় করি? আমরা আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করে এই দৃষ্টিভঙ্গিতে, এই দর্শনের উপরে ভিত্তি করে, এই বিজ্ঞানের উপকে অ্যাপ্লাই করে, সেটা হচ্ছে আমরা জানি when two similar forces meet together, stronger suppress the weaker. অর্থাৎ যখন কোন সিমিলার কোন ফোর্স, কোন শক্তি যদি এক জায়গায় মিলিত হয়, তাহলে যে শক্তিটা শক্তিশালী সে দুর্বল মানে শক্তিটাকে অ্যাবিউজ করে দেবে, দূরীভূত করে দেবে। তাহলে আমরা যখন চিকিৎসা করি তখন আমরা বলেছি যে ডিজিজটা কিন্তু একটা ইনভিজিবল পাওয়ার, অদৃশ্য একটা শক্তি। সেই অদৃশ্য শক্তিটাকে আমরা তার যে লক্ষণগুলো কালেক্ট করে তার সিমিলার একটা আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করি, and that disease must be stronger than the natural disease. যে রোগটা আমার প্রাকৃতিক ভাবে যে রোগটা হয়েছে তার চেয়েও আমার যে মেডিসিনাল যে ডিজিজটা হবে সেই ডিজিজটা মাস্ট বি স্ট্রঙ্গার, অবশ্যই শক্তিশালী হবে। এই শক্তিশালী হলে তবেই না সে অ্যাবিউজ করতে পারে। যদি আমার মেডিসিনাল পাওয়ারটা যদি দুর্বল থাকে, কম থাকে, স্ট্রেংথটা যদি কম থাকে, তাহলে রোগটা কিন্তু নিরাময় হবে না। কারণ সেই একই ফর্মুলা, একই তত্ত্ব, when
similar two force meet together, stronger suppress the weaker. যখন আমার মেডিসিনাল পাওয়ারটা উইকার হবে তখন ডিজিজ ফোর্স তাকে সাপ্রেস করে দেবে। আর ডিজিজ ফোর্সটা যদি উইকার হয় তাহলে আমার মেডিসিনাল ফোর্স যদি স্ট্রঙ্গার হয় তাহলে সে ডিজিজ ফোর্সকে সাপ্রেস করে দেবে। আর এটা হবে সেই ক্ষেত্রে সিমিলারিটি থাকতে হবে, অর্থাৎ এই যে দুটো শক্তি, এই দুটো শক্তি সিমিলার হতে হবে। যদি ডিসিমিলার হয় তাহলে কিন্তু হবে না। এবার অন্যান্য চিকিৎসার সঙ্গে আমাদের হোমিওপ্যাথিক পার্থক্যটা কি? হোমিওপ্যাথিক পার্থক্যটা হচ্ছে, অর্থাৎ আমরা অন্যান্য যে মানে প্যাথিগুলো আছে সেগুলো কি হয়, তারা যে ওষুধগুলো ব্যবহার করে তারা কিন্তু সিমিলারিটি বেসিসে ওষুধটা প্রয়োগ করে না, তারা সিমিলার লক্ষণ দেখে প্রয়োগ করে না। তারা কি করে, তারা ডিসিমিলার লক্ষণ দেখে তারা চিকিৎসাটা করে। আর সেই জন্যেই যেহেতু ডিসিমিলার, অর্থাৎ ডিসিমিলার কথার একটা মানে হচ্ছে অ্যালো, অ্যালো কথা মানে হচ্ছে ডিসিমিলার, তাহলে আর প্যাথোস কথা মানে হচ্ছে সাফারিং। তাহলে ডিসিমিলার পদ্ধতিতে যে সাফারিংটা নিরাময় করা হয় তার নাম হচ্ছে অ্যালোপ্যাথি। অ্যালো মানে হচ্ছে ডিসিমিলার, প্যাথোস মিন্স সাফারিং। তাহলে পার্থক্যটা কি? আমরা সিমিলার পদ্ধতিতে চিকিৎসা করি আর অ্যালোপ্যাথিরা ডিসিমিলার পদ্ধতিতে চিকিৎসা করে, আর সেই জন্যে তাদের নাম হচ্ছে অ্যালোপ্যাথি। আরেকটা বিষয় কি, আরেকটা বিষয় হচ্ছে আপনারা লক্ষ্য করে দেখবেন, যদি আপনি অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে থাকেন বা অ্যালোপ্যাথি চিকিৎসা করে থাকবেন, সেখানে দেখবেন যে অসংখ্য ওষুধের একটা কম্বিনেশন থাকে। তাহলে ঔষধের কম্বিনেশন যেখানে আছে সেখানে তাহলে আমরা জানি যে every drug has disease producing power। তাহলে অ্যালোপ্যাথিক ওষুধের একটা ওষুধে হয়তো রোগ আরোগ্য করলো আর একটা রোগ তৈরি করলো। আপনারা লক্ষ্য করে দেখবেন, অ্যালোপ্যাথিক চিকিৎসা যদি আপনারা করে থাকেন তাহলে লক্ষ্য করবেন, কোনো ব্যথার ওষুধ দিলে অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরা কিন্তু সঙ্গে আবার একটা অ্যান্টাসিড দেয়। তার মানে হচ্ছে ব্যথার ওষুধটা খাওয়ার ফলে তার মধ্যে একটা অ্যাসিডিটি ভাব তৈরি হয়, অর্থাৎ একটা আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি হয়। সেই আর্টিফিশিয়াল ডিজিজকে রিকভারি করার জন্য তাকে আবার একটা ওষুধ দেয় অ্যান্টাসিড। তাহলে এর থেকে প্রমাণিত হয় যে অ্যালোপ্যাথি একটা রোগ সৃষ্টি মানে নিরাময় করতে গিয়ে সেখানে অসংখ্য রোগ সৃষ্টি করে। আর হোমিওপ্যাথিতে যেটা হয়, অর্থাৎ যেহেতু আমরা সিমিলার পদ্ধতিতে চিকিৎসা করি, অর্থাৎ যেই যে লক্ষণগুলো রোগীর ক্ষেত্রে আছে সেই লক্ষণগুলো যে ওষুধের মধ্যে আছে আমরা সেই ওষুধগুলি প্রয়োগ করি, যার ফলে নিরুপদ্রব্যে হার্মলেস ওয়েতে একমাত্র হোমিওপ্যাথিতে আরোগ্য সম্ভব। অর্থাৎ তাতে হার্মলেস হয়ে হবে। আর একটা বিষয় হচ্ছে অ্যালোপ্যাথিক মেডিসিন বা আয়ুর্বেদিক মেডিসিনগুলো ব্যবহার করা হয় ক্রুড অবস্থায়, অর্থাৎ স্থূল অবস্থায় ব্যবহার করা হয়। তবে আমাদের অভিজ্ঞতা থেকে বিভিন্ন রকম অবজারভেশনের থেকে আমরা যেটা দেখেছি, সেখানে হচ্ছে স্থূল মেডিসিনটা কিছু রোগ সৃষ্টি করে আর স্থূল মেডিসিন সবসময় কার্যকরী হিসাবে কাজ করে না। তার উদাহরণ হিসেবে আমরা বারবার বলেছিলাম যে আমরা এমন কিছু জিনিস খাই, এমন কিছু খাদ্য, এমন কিছু বস্তু, এমন কিছু জিনিস আমরা খেয়ে থাকি যেগুলো আমরা
তাদের ডায়েট হিসাবে বা খাদ্য হিসাবে ব্যবহার করি, কিন্তু সেটাকে যখন আমরা টাইট্রেশন বা ডাইলিউশন করে ব্যবহার করি, সেটা গভীর ক্রিয়া একটা ওষুধ সৃষ্টি হয়। যেমন উদাহরণ হিসেবে আমরা বলেছিলাম, আমরা সবাই লবণ খাই, এই সোডিয়াম ক্লোরাইড আমরা সবাই খাই কম বেশি, কিন্তু এই সোডিয়াম ক্লোরাইড থেকে আমাদের দুটো সিস্টেমের যে ওষুধ তৈরি হয়, একটা গ্লাইকেমিক সিস্টেমে, একটা হোমিওপ্যাথিক সিস্টেমে। দুটো সিস্টেমের যে ওষুধ তৈরি হয় তার নাম হচ্ছে নেট্রামিউর। তাহলে নেট্রামিউর আমরা যে লবণটা খাই সেখানে কিন্তু তার কোনো কার্যকরী ভূমিকা নেই। যখন আমরা নেট্রামিউরটাকে পোটেন্টাইজ বা ঘর্ষণের মাধ্যমে টাইট্রেশন করে তাকে শক্তিকৃত করলাম, তখন তার সেই বস্তুটা শক্তিতে রূপান্তরিত হলো, তার শক্তির একটা ত্বরণ ঘটল, এবং সেইটা আমরা এই যে শক্তি, এই যে ডাইনামিক পাওয়ারটা, এটাকে কিন্তু আমরা আমাদের হাতের মধ্যেই আছে, আমরা ইচ্ছে করলে এই পাওয়ারটাকে ক্রমান্বয়ে বাড়িয়ে দিতে পারি। তাহলে এটা আমার এই শক্তিটা কিন্তু বাড়িয়ে দেওয়ার আমাদের হাতে একটা ক্ষমতা রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে, এই শক্তিটা হচ্ছে আনলিমিটেড। আর মায়োজেনেটিক কারণে, অর্গানিজমের কারণে যে রোগটা হয় তার একটা লিমিটেশন আছে, একটা পর্যায় পর্যন্ত তার বিস্তার করতে পারে, তারপরে বিস্তার করতে পারে না। তাই সেই ক্ষেত্রে আমাদের ওষুধের শক্তিটা আমরা কিন্তু আমাদের নিজেদের হাতেই রয়েছে। তাহলে আমরা অ্যাফ্রোজেন 33-তে যেটা পেলাম, সেটা হচ্ছে যে আমাদের যে অর্গানিজমের যে ন্যাচারাল ওয়েতে যে ডিজিজটা তৈরি হয়, সেই ডিজিজটা তার একটা লিমিটেশন থাকে। আর আমরা সেই রোগটাকে নিরাময় করার জন্য তাকে যখন শক্তিকৃত করি বিভিন্ন পদ্ধতিতে, টাইট্রেশন পদ্ধতিতে বা ডাইলিউশন পদ্ধতিতে আমরা যখন শক্তিকৃত করি, তখন কিন্তু আমরা শক্তিটাকে তাকে বাড়িয়ে দিতে পারি। তাহলে আমরা সেখানে যেটা আমরা বিজ্ঞানের যে তত্ত্ব অনুযায়ী যেটা আমরা জানলাম, যে when two similar forces meet together, stronger suppress the weaker, অর্থাৎ ডিজিজ ফোর্স, মায়োজেনেটিক কারণে যে ডিজিজ ফোর্স ভাইটাল ফোর্সকে ডিরেসমেন্ট করলো, সেখানে যে তার একটা অ্যাবনর্মাল কন্ডিশন তৈরি হলো, তার একটা ইন্টারনাল ডিরেসমেন্ট হলো ভাইটাল ফোর্সের, এবং সিমটমসের মাধ্যমে সেটা প্রকাশ করলো। সেই সিমটমসগুলো দেখে আমরা তার একটা সিমিলার বাই মেডিসিনাল পাওয়ার একটা সিমিলার আর্টিফিশিয়াল স্ট্রঙ্গার ডিজিজ তৈরি করে সেই ন্যাচারাল ডিজিজটাকে রিকভার করি। এই হচ্ছে হোমিওপ্যাথিক সিস্টেম, এই হচ্ছে হোমিওপ্যাথিক তত্ত্ব। যার আজকে আমরা সংক্ষিপ্ত আকারে অর্গানের একটা অ্যাপ্রোজেন নিয়ে আলোচনা করলাম। আগামী দিন আমরা বাকি অ্যাপ্রোজেনগুলো নিয়ে আলোচনা করব। যদি এরপরে কারো কোনো প্রশ্ন থাকে, সে প্রশ্নগুলো করব।